তো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এমসে। তো অ্যাচিভ এমসের পক্ষ থেকে যারা আগামী 5ই ডিসেম্বর ডাব্লিউবিপির এসআই এক্সাম দিতে চলেছো, পিলি এক্সাম, এছাড়াও ডাব্লিউবি যে মেন এক্সাম, আর যারা ডাব্লিউবিপির যে এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম দিতে চলেছো, তোমাদের কিন্তু কনস্টেবলের যে এক্সাম ডেট সেটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। সেটি কিন্তু 2রা জানুয়ারি অর্থাৎ 2nd জানুয়ারি সেটা কিন্তু হতে চলেছে। এটি কিন্তু তোমরা 99% শিওর ধরে নাও, এটি কিন্তু হতে চলেছে। আর তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের অ্যাচিভমেন্টসের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিকের পর্ব করানো হচ্ছে। এটি তার কিন্তু 19 নম্বর সেট। আমাদের কিন্তু অলরেডি 18টি সেট কিন্তু কমপ্লিট এবং তার প্রতিটি লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর এই পর্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডাব্লিউপি যারা এসআই দিতে চলেছে পিলি তাদের জন্য। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব এবং সম্পূর্ণ প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের অ্যাচিভমেন্ট চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই অ্যাচিভমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য এবং গুরুত্বপূর্ণ নোটিশ কিংবা গুরুত্বপূর্ণ চাকরি নিউজের জন্য কিন্তু আমাদের চ্যানেলে সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। তো আজ কিন্তু 50টা জিকে টপ জিকে কিন্তু আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে, আকবরনামা কে লিখেছেন? আকবরনামা কিন্তু আবুল ফজল লিখেছেন। তো আকবরনামা কে লিখেছেন? আবুল ফজল। আবুল ফজল কিন্তু হবে সঠিক উত্তর। তো 2 নম্বর প্রশ্নটি দেখো, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হবে জয়নাল আবেদিন। তো সঠিক উত্তর জয়নাল আবেদিন। 3 নম্বর প্রশ্নটি দেখো, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? তো হিন্দুস্তানের তোতা পাখি কিন্তু আমির খসরুকে বলা হয়। তো আমির খসরু হবে এর সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নটি দেখো, শকাব্দ কবে শুরু হয়? শকাব্দ কিন্তু 78 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় এবং এটি কে করেন? এটি কিন্তু কনিষ্ক করেন। তো শকাব্দ কবে শুরু হয়? 78 খ্রিস্টাব্দে এবং এটি কে করেন? এটি কনিষ্ক করেন। 5 নম্বর প্রশ্নটি দেখো, জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ স্লোগানটি নেতাজি সুভাষচন্দ্র বসুর। 6 নম্বর প্রশ্নটি দেখো, শিখ ধর্মের প্রবর্তক কে? শিখ ধর্মের প্রবর্তক কিন্তু গুরু নানক। তো গুরু নানক হবে এর সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নটি দেখো, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু তেগ বাহাদুর। তো তেগ বাহাদুর হবে এর সঠিক উত্তর। তো 8 নম্বর প্রশ্নটি দেখো, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1936 সালে। তো 1936 সালে কিন্তু সর্বভারতীয় যে কিষাণ সভা সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়। 9 নম্বর প্রশ্নটি দেখো, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য। তো নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য কিন্তু গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন। 10 নম্বর প্রশ্নটি দেখো, লাহোর কংগ্রেস 1929 সালের উদ্দেশ্য কী ছিল? 1929 সালে লাহোর কংগ্রেসের উদ্দেশ্য ছিল কিন্তু ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য। তো পূর্ণ স্বাধীনতা এর সঠিক উত্তর হবে। 11 নম্বর প্রশ্নটি দেখো, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মারাঠার চাণক্য কাকে বলা হয়? তো মারাঠার চাণক্য বলা হয় কিন্তু নানা ফড়নবিসকে। নানা ফড়নবিস কিন্তু মারাঠা চাণক্য নামে পরিচিত। 11 নম্বর প্রশ্নটি দেখো, হিন্দুদের ওপর যে জিজিয়া কর তুলে দিয়েছিল তিনি কে? তো এটি কিন্তু আকবর। হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন কে? আকবর। তো আকবর হবে এর সঠিক উত্তর। হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর পুরোনায় কে আরোপ করেছিলেন? তো জিজিয়া কর কিন্তু তুলে দিয়েছিল আকবর এবং পুরোনায় যে আরোপ করেছিলেন সেটি কিন্তু ঔরঙ্গজেব হবে। তো এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে যে জিজিয়া কর তুলে দিয়েছিল হচ্ছে আকবর এবং পুরোনায় আরোপ করেছিল মানে কে আরোপ করেছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে ঔরঙ্গজেব হবে। 14 নম্বর প্রশ্নটি দেখো, মুসলিম লীগ পৃথক রাষ্ট্র অর্থাৎ পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন সালে বা কত সালে পৃথক রাষ্ট্র পাকিস্তান হিসেবে ডাক দিয়েছিলেন? তো এটি হবে কিন্তু লাহোর অধিবেশন কত সালে? 1940 সালে। তো এটি কিন্তু এর সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বি.আর. আম্বেদকর। তো বি.আর. আম্বেদকর হবে এর সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নটি দেখো, মুজাফফরপুর খুনের 1908 সালে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু। তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই এটি নোট করে নিও। তো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ ক্লাস ভিত্তিক অর্থাৎ সম্পূর্ণ কিন্তু প্রিভিয়াস ভিত্তিক প্রশ্ন হচ্ছে। আর আমাদের কিন্তু এক্সাইজ মেন কনস্টেবলের জন্য কিন্তু ইংলিশ ক্লাস অলরেডি কিন্তু শুরু এবং 2টো টপিক কিন্তু অলরেডি কমপ্লিট, 1 ওয়ার্ড আর কিন্তু কারেক্ট স্পেলিং। তো এখান দিয়ে কিন্তু প্রশ্ন আসেই। তো এগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে এবং সরাসরি কিন্তু তোমরা ভিজিট করতে পারবে। আর এছাড়াও কিন্তু আমরা প্রতিনিয়ত কন্টিনিউ কিন্তু ইংলিশ ক্লাসের ভিডিও কিন্তু আমরা আপলোড করছি। তোমরা কিন্তু সেগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলো দেখে নিয়ে যাক 17 নম্বর প্রশ্নটি কী রয়েছে। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতে চলেছি বা দিতেছি,
কে বলেছিলেন এই কথা? এটি কিন্তু লর্ড কার্জন হবে। তো লর্ড কার্জন কিন্তু এই কথাটি বলেছিলেন। 18 নম্বর প্রশ্নটি দেখো, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? তো এটি সঠিক উত্তর হবে কিন্তু সরোজিনী নাইডু। তো এখানে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে 1925 সালে কিন্তু সরোজিনী নাইডু, আর 1917 সালে কে ছিলেন? 1917 সালে কিন্তু অ্যানি বেসান্ট ছিলেন। তো যদি প্রশ্ন আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে, সেটি কিন্তু অ্যানি বেসান্ট হবে। আর যদি প্রশ্ন আসে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা, ভারতীয় মহিলা, তাহলে হবে সরোজিনী নাইডু। আর শুধু মহিলা বললে অ্যানি বেসান্ট, আর ভারতীয় মহিলা বললে সরোজিনী নাইডু। তো এটি কিন্তু মনে রাখতে হবে। 19 নম্বর প্রশ্নটি রয়েছে, শিখদের সাময়িক জাতিকে কে পরিণত করেছিল? তো এটি সঠিক উত্তর হবে কিন্তু গোবিন্দ সিং। শিখদের সাময়িক জাতিতে কিন্তু পরিণত করেছিল। 20 নম্বর প্রশ্নটি দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কারে কি বিষয়ে সুপারিশ করা হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু দ্বৈত শাসন। দ্বৈত শাসন হবে এর সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নটি দেখো, কত সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1896 সালে। তো 1896 সালে কিন্তু কর দেব না অভিযান করেছিলেন কে? তিলক করেছিলেন। 22 নম্বর প্রশ্নটি দেখো, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিল? সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটি কিন্তু গান্ধীজি হবে। তো গান্ধীজি কিন্তু সারা ভারত হরিজন সংঘটি প্রতিষ্ঠা করেছিলেন। 23 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো এটি কিন্তু হবে উমেশচন্দ্র ব্যানার্জি। তো WC ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি হবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নটি দেখো, ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? তো ত্রয়োদশ শতকে কিন্তু যে মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিলেন তার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো এটি কিন্তু এর সঠিক উত্তর হবে এবং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 25 নম্বর প্রশ্নটি দেখো, কোন চোল রাজা বাংলা জয় করেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু প্রথম রাজেন্দ্র চোল। তো প্রথম রাজেন্দ্র চোল হবে এর সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নটি দেখো, কোন হিন্দু সন্ত হিন্দু ও মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব হবে এর সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্নটি দেখো, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কোন বা কে জিন্দাপীর নামে ছিলেন? তো জিন্দাপীর নামে কে পরিচিত ছিলেন? তো ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীর নামেও কিন্তু চেনা যেত বা তিনি পরিচিত ছিলেন। 28 নম্বর প্রশ্নটি দেখো, স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল? তো স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল কিন্তু আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা। তো স্বরাজ্য দলের উদ্দেশ্য, এটি কিন্তু খুব আসে পরীক্ষায়, এটি কিন্তু মনে রাখবে। 29 নম্বর প্রশ্নটি দেখো, ভারত সভার প্রতিষ্ঠাতা কে? তো ভারত সভার প্রতিষ্ঠাতা কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এটি হবে সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি যে আমাদের যে অ্যাচিভমেন্টস চ্যানেল, সেই অ্যাচিভমেন্টস চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আমাদের টেলিগ্রামে সকাল 11টা ও রাত 9টার সময় কিন্তু কুইজ হয়। তো সেখানে কিন্তু তোমরা লাইভ কুইজ অ্যাটেন্ড করতে পারো এবং তার জন্য কিন্তু তোমরা টেলিগ্রামে গিয়ে অ্যাচিভ এমস চ্যানেলটি সার্চ করতে হবে। তো অ্যাচিভ এমস, তো এটি কিন্তু সার্চ করলে তোমরা পেয়ে যাবে অ্যাচিভ এমস। তো সেখানে কিন্তু তোমরা ডেলি কিন্তু 11টা থেকে এবং 9টা থেকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু লাইভ কুইজ দিতে পারবে। তো এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হলে অবশ্যই অ্যাচিভ এমস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন কী রয়েছে। 30 নম্বর প্রশ্নটি রয়েছে দেখো, বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ কিন্তু বাংলার স্বাধীন সুলতানির পত্তন করেছিলেন। 31 নম্বর প্রশ্নটি দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 1881 সালে যে ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন তিনি কে করেছিলেন? তো লর্ড রিপন। লর্ড রিপন কিন্তু 1881 সালে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন। 32 নম্বর প্রশ্নটি দেখো, গান্ধীজির কাছে অহিংসা বলতে কী ছিল? গান্ধীজির কাছে অহিংসা বলতে ছিল যে কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়। তো এটি কিন্তু মনে রাখতে হবে যে অহিংসা বলতে কী বোঝায়, যে কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়। 33 নম্বর প্রশ্নটি দেখো, মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাতশাহী নামে আদর্শ অনুসরণ করেছিল? তো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে কিন্তু প্রশ্নটি, যে প্রথম বাজিরাও। এটির এটির সঠিক উত্তর হবে প্রথম বাজিরাও। 34 নম্বর প্রশ্নটি দেখো, যে ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? ব্রহ্মসভার প্রথম সচিব ছিলেন কিন্তু চন্দ্রশেখর দেব। তো চন্দ্রশেখর দেব ছিল কিন্তু ব্রহ্মসভার প্রথম সচিব।
35 নম্বর প্রশ্নটি দেখো, অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সৈয়দ আহমেদ খান। 36 নম্বর প্রশ্নটি দেখো, ঐতিহাসিক ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফিরোজ শাহ তুগলক। ঐতিহাসিক ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? এর সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক। 37 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে যে 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড রিপন। রিপন হবে এর সঠিক উত্তর, যে লর্ড রিপন কী করেছিলেন? 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন। 38 নম্বর প্রশ্নটি দেখো, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু জয় হিন্দ যে স্লোগান সেটি কিন্তু দিয়েছিলেন। 39 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনার প্রথম কোথায় হয়েছিল? তো ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা কিন্তু মহারাষ্ট্রে হয়েছিল। তো মহারাষ্ট্র হবে এর সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্নটি দেখো, এর তারিখটা কিন্তু আসে যে অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করা হয় কত সালে? তো তোমাদের কিন্তু তারিখটাও মনে রাখতে হবে যে 11ই ফেব্রুয়ারি 1922 সালে। 1922 সালে 11ই ফেব্রুয়ারি। 41 নম্বর প্রশ্নটি দেখো, সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইলতুৎমিশ। ইলতুৎমিশ হবে এর সঠিক উত্তর, যে সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন। 42 নম্বর প্রশ্নটি দেখো, নববঙ্গ আন্দোলনের প্রেরণা কে করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু হেনরি ভিভিয়ান ডিরোজিও। 43 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেন কে? তো রাসবিহারী বসু কিন্তু এর সঠিক হবে, যে ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেন। 44 নম্বর প্রশ্নটি দেখো, বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠাতা করে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু উইলিয়াম জোনস। উইলিয়াম জোনস কিন্তু বাংলার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করে। 45 নম্বর প্রশ্নটি দেখো, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বাল গঙ্গাধর তিলক। 46 নম্বর প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে শেরশাহের সেনাপতি কে ছিলেন? তো শেরশাহের সেনাপতি কিন্তু ব্রহ্মজিৎ গৌড়। তো এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 47 নম্বর প্রশ্নটি দেখো, কার কাছ থেকে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু দ্বিতীয় শাহ আলম। তো দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। 48 নম্বর প্রশ্নটি দেখো, রামচরিত কার লেখা? রামচরিত কিন্তু সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস কিন্তু হবে কিন্তু তুলসীদাস। তো এটি কিন্তু মনে রাখতে হবে, রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের। আর রামচরিত হচ্ছে কার লেখা? সন্ধ্যাকর নন্দী। 49 নম্বর প্রশ্নটি দেখো, 1540 সালে যে কনৌজের যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিল? সেটি কিন্তু হুমায়ুন হবে। হুমায়ুন কিন্তু 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল। তো কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? 1540 সালে। তো এটা তো বন্ধুরা, এক্সাইজ কনস্টেবলের জন্য কিন্তু আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং যে ইংলিশ ক্লাস সেটি কিন্তু টপিক অনুযায়ী করা হচ্ছে। আমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড আর কারেক্ট স্পেলিং কিন্তু অলরেডি কমপ্লিট। তোমরা কিন্তু ডেসক্রিপশন থেকে লিঙ্ক থেকে কিন্তু সেটা দেখে নিতে পারো। তো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্ব। আর তোমাদের কিন্তু যারা অ্যাচিভমেন্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দাও, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবাই পায় এবং সবাই উপকৃত হয়। চলো দেখে নেওয়া যাক লাস্ট প্রশ্ন কী রয়েছে। 50 নম্বর প্রশ্ন, যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং কিন্তু সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন।